দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলার জয় রেশ কাটতে না কাটতেই বড় পদক্ষেপ বিজেপির। সৌগত রায়কে ঘিরে ধরে চোর চোর স্লোগান, ছোড়া হলো ডিম। প্রবল বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন তৃণমূল সাংসদ। ঘোলা জল থিতিয়ে গেলে তৃণমূলীদের বিজেপি যোগদান নিয়ে সোজাসাপটা বড় কথা বলে দিলেন দিলীপ ঘোষ। উড়িয়ে দেব, ওমানকেও ছাড়লেন না ট্রাম্প। ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা। এসআইআর এর নাম বাদ মানেই বিদেশি নয়, তারপরেও সরকারি সুবিধা বন্ধ কেন? সুপ্রিম কোর্টের রায় দিতেই উঠল প্রশ্ন। বড় সিদ্ধান্ত কেন্দ্রের, আরও 5 বছর বিনামূল্যে মিলবে রেশন। রাস্তায় পুরুষদের প্রকাশ্যে প্রস্রাবের জরিমানা, ময়লা ফেলা, থুতু ফেলাতেও নেওয়া হবে ফাইন। চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। বেসরকারি স্কুলে সামার ক্যাম্পে জলে ডুবে পড়ুয়ার মৃত্যু, চাঞ্চল্য আসানসোলে। দুর্নীতি আড়াল করেছেন মমতাই, দলের পতন ডেকেছেন পিসি ভাইপোই। পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। সীমান্তে 15 কিমির মধ্যে ভেঙে ফেলতে হবে সব বেআইনি নির্মাণ, করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ক্যান্সার থেকে ওপেন হার্ট সার্জারি, স্বাস্থ্যসাথীতে যে চিকিৎসা পেতেন না সেটাও পাবেন আয়ুষ্মান ভারতে। এবার মমতার বিরুদ্ধে মামলা, হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে এফআইআর দায়ের করলেন বিজেপি কর্মী। যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ তত তাড়াতাড়ি ঢুকবে 3000 টাকা। অন্নপূর্ণার নতুন ফর্ম কোথায় পাবেন? বড় ঘোষণা নবান্নের। এক নির্দেশেই সাফ হয়ে যাবে তৃণমূল, দলবদলের অপেক্ষায় 50 বিধায়ক ও 20 সাংসদ। বিস্ফোরক দাবি সৌমিত্র খায়ের। দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। আগামী 48 ঘন্টা কোন কোন জেলায় কমলা সতর্কতা? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। বাংলার জয় রেশ কাটতে না কাটতেই বড় পদক্ষেপ বিজেপির। বাংলায় সাফল্যের পরে সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের রদবদল ঘটালো ভারতীয় জনতা পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রীয় স্তরে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৃহস্পতিবার 4 রাজ্যের নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন অনুমোদিত এই নতুন তালিকায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং ত্রিপুরার সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ নেতাদের কাঁধে। এই রদবদলকে বিজেপির বৃহত্তর সাংগঠনিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রাকে দিল্লির দায়িত্ব দেওয়ার পাশাপাশি হরিয়ানায় অর্চনা গুপ্তা, পাঞ্জাবে কেবল সিং ধিলো এবং ত্রিপুরায় অভিষেক দেবরায়কে রাজ্য সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় রাজনীতির সমীকরণ এবং নির্বাচনী প্রস্তুতির দিকটি মাথায় রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এর জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। নিযুক্ত 4 নেতার রাজনৈতিক পটভূমি যথেষ্ট বৈচিত্র্যময়। দিল্লির নতুন সভাপতি হর্ষ মালহোত্রা পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা এবং মেয়র হিসেবে কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে দিল্লির রাজনীতিতে বিজেপি নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে। অন্যদিকে পাঞ্জাবে কেবল সিং ধিলোর নিয়োগ গেরুয়া শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দীর্ঘকাল কংগ্রেসের রাজনীতিতে যুক্ত থাকলেও এখন দলের নতুন মুখ হিসেবে পাঞ্জাবের নির্বাচনী বৈতরণী পার করার চ্যালেঞ্জ দেবেন। এছাড়া হরিয়ানায় অর্চনা গুপ্তা এবং ত্রিপুরায় অভিষেক দেবরায় উভয়ই দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে এবং তৃণমূল স্তরে সংগঠনের ভিত শক্ত করার কাজ করবেন বলে মনে করছে নেতৃত্ব। সৌগত রায়কে ঘিরে ধরে চোর চোর স্লোগান, ছোড়া হলো ডিম। প্রবল বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন তৃণমূল সাংসদ। নিজের সাংসদ এলাকাতেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দমদমের তৃণমূল সাংসদকে ঘিরে ধরে উঠল চোর চোর স্লোগান, এমনকি প্রবীণ তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও। একটি ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছিল নিমতা থানার পুলিশ। তাদের ছাড়াতেই বৃহস্পতিবার সকালে নিমতা থানায় যান দমদমের সাংসদ। সেই খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে ভিড় বাড়তে থাকে। তৃণমূল সাংসদ থানা থেকে বেরিয়ে আসার সময় তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ, শুরু হয় চোর চোর স্লোগান। কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। দ্রুত এলাকা ছাড়েন তৃণমূল সাংসদও। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য অভিযোগ, প্রবীণ সাংসদকে হেনস্থা করতে এই ঘটনা ঘটানো হয়েছে। মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়েও যান সৌগত রায়। তবে তৃণমূল নেতৃত্ব বিজেপির দিকে আঙুল তুললেও বিক্ষোভকারীদের হাতে কোনো দলের পতাকা দেখা যায়নি। কেন সাংসদ দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে আটক তৃণমূল কর্মীদের ছাড়াতে থানায় এলেন, সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ ছড়ায়। সাংসদের নিরাপত্তা কর্মী এবং পুলিশ কর্মীরা তাকে ঘিরে ধরে কোনো ক্রমে গাড়িতে তুলে দেন। যে এলাকায় এদিন সৌগত রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় সেটি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রেও জয় পেয়েছে বিজেপি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পরাজিত করে দমদম উত্তর কেন্দ্রে জয়ী হয় বিজেপির সৌরভ শিকদার। বিজেপি নেতা দেবজিৎ সরকারের অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দল কোনোভাবে যুক্ত নয়। ঘোলা জল থিতিয়ে গেলে তৃণমূলীদের বিজেপি যোগদান নিয়ে সোজা সাপটা বড় কথা বলে দিলেন দিলীপ ঘোষ। খোলামেলা দিলীপ ঘোষ। ঈদের দিনে
ঈদের রাস্তায় যানজট ইস্যু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গিরগিটি, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রসঙ্গ, অন্নপূর্ণা ভান্ডার সবকিছু নিয়েই মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বাদুড়িয়ায় তৃণমূল নেতার গুপ্তধন উদ্ধারেও কড়া কটাক্ষ করলেন তিনি। আমাদের দেশে সারা বছর আমাদের উৎসব চলে, তাতে রাস্তা আটকালে জীবনযাত্রা আটকে যাবে, তাই সবটা ঠিক রাখতে হবে। সরকার সেটাই ব্যবস্থা করছে। আমি আগেই বলেছি বাড়িতে বসে কবিতা লেখার কথা। প্রতিভাকে শান দিন, পার্টি উঠে যাবে, আরও সুযোগ পাবেন কবিতা লেখার। প্রেসিডেন্ট কোনো পরিপ্রেক্ষিতে বলেছেন, তবে আমার মনে হয় তৃণমূলকে নেওয়া যাবে না, এটাই ভালো। আমাদের লোক দেখা যেত না আগে, ভয়ে অনেকেই বিজেপিকে সাপোর্ট করলেও পথে নেমে রাজনীতি করতে পারেননি, তাদের দেখতে হবে। তবে ওদের নিতে থাকলে একই হবে, ঘোলা জল থিতিয়ে গেলে ডিসিশন নিলে ভালো হয়। সবই সরলীকরণ হবে, যাকে ইচ্ছে দিয়ে দিল, বাংলাদেশিরা নিয়ে গেল, এমন হবে না। আগে জিএসটি নিয়ে জটিলতা ছিল, এখন ভালো হয়েছে। এত টাকা রাখার জায়গা নেই। সবাই তো আর পার্থবাবুর মতো ফ্ল্যাট কিনে টাকা রাখতে পারেননি, যদিও পরে আটকাতে পারেননি। সবার ব্যবস্থা হবে। উড়িয়ে দেব, ওমানকেও ছাড়লেন না ট্রাম্প। ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা। একদিকে ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্বজুড়ে প্রবল অনিশ্চয়তা, অন্যদিকে ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে নতুন করে শঙ্কার কালো মেঘ ঘনিয়ে এলো। উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মার্কিন মিত্র দেশ ওমানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। বললেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কাউকে নিতে দেওয়া হবে না, ওমানকেও নয়। সবার মতো আচরণ করতে হবে, নয়তো আমাদের ওদের উড়িয়ে দিতে হবে। বিবাদের কেন্দ্রবিন্দু কি? সম্প্রতি একটি রিপোর্ট ছড়িয়ে পড়েছিল যে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার অংশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে। এই খবর প্রকাশ্যে আসার পরে বুধবার হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ক্রুদ্ধ হয়ে প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে দেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে আন্তর্জাতিক জলসীমা এবং এর উপর কোনো একক দেশের নিয়ন্ত্রণ বরদাস্ত করবে না আমেরিকা। হোয়াইট হাউসের তরফে ইরানের আনা এই প্রস্তাবিত ড্রাফট বা খসড়াকে সম্পূর্ণ মনগড়া বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এসআইআর এর নাম বাদ মানেই বিদেশি নয়, তারপরেও সরকারি সুবিধা বন্ধ কেন? সুপ্রিম কোর্টের রায় দিতেই উঠল প্রশ্ন। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কাউকে বিদেশি বলা যাবে না। বিহারের এসআইআর মামলায় এমনই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, নির্বাচন কমিশন ভোটার তালিকা শুদ্ধ করতে পারে ঠিকই, কিন্তু কে নাগরিক আর কে নন এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের নেই। এই রায়ের পর বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিহারে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশন বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া বা এসআইআর চালু করেছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা যায় সুপ্রিম কোর্টে। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার রায় দেয় দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকায় নাম না থাকলেই কাউকে ভারতের নাগরিক নন বলা যাবে না। নাগরিকত্ব বিচার করার ক্ষমতা নির্বাচন কমিশনের নয়, সেই দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা উপযুক্ত কর্তৃপক্ষের। তবে আদালত এও বলেছে, ভোটার হওয়ার জন্য নাগরিক হওয়া জরুরি, তাই কমিশন প্রাথমিকভাবে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ, যাদের নাম 2003 সালের ভোটার তালিকায় নেই তাদের তথ্য 4 সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। 1955 সালের নাগরিকত্ব আইন মেনে সেই প্রক্রিয়া চলবে। আদালত আরও জানিয়েছে, লোকসভা, বিধানসভা, পুরসভা বা পঞ্চায়েত যে নির্বাচনের সামনে থাকুক, তার আগেই বাদ পড়া ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যাদের নাম বাদ গিয়েছে তারাও ফের আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি দেখিয়ে সরকারকে সন্তুষ্ট করতে পারলে ফের ভোটার তালিকায় নাম তোলা যাবে। এই রায়ের পর পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। বড় সিদ্ধান্ত কেন্দ্রের, আরও 5 বছর বিনামূল্যে মিলবে রেশন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আরও 5 বছরের বিনামূল্যে দেশবাসীকে রেশন দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকারের। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় দেশের প্রায় 80 কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পান। নতুন সিদ্ধান্ত কার্যকর করতে অতিরিক্ত 25,530 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সরকারের দাবি, শুধু খাদ্য সামগ্রী বিলি নয়, দেশের গণবন্টন ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা এনএফএস এর অধীনে পরিচালিত এই প্রকল্পকে আগামী দিনে আরও শক্তিশালী করতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠকের পর সাংবাদিকদের জানান, সার্থক পিডিএস প্রকল্পের মাধ্যমে দেশের গণবন্টন ব্যবস্থাকে নতুন করে সাজানো হবে। তার কথায়, কেন্দ্র চাইছে দরিদ্র মানুষের কাছে আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে। সেই কারণেই এবার থেকে রেশন পরিবহন ও বন্টনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারগুলির মাধ্যমে এই অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন তিনি। শুধু গুদাম থেকে রেশন দোকান পর্যন্ত খাদ্য সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রেই নয়, রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির কথাও ঘোষণা করেছে কেন্দ্র। সরকারের দাবি, এতে পরিবহন খরচ কমবে এবং গ্রাহকদের হাতে নির্দিষ্ট সময়ে রেশন পৌঁছে দেওয়া সহজ হবে। এই প্রকল্পের প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, অটোমেশন, ডিজিটাল ট্র্যাকিং, অনলাইন মনিটরিং এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে গোটা রেশন ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। খাদ্য সামগ্রী কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন ডিলারের কাছে কত মজুত রয়েছে, সেই সমস্ত তথ্য ডিজিটাল মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
হবে। সরকারের মতে এর ফলে রেশন চুরি, কালোবাজারি বা দুর্নীতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। পাশাপাশি এক দেশ এক রেশন কার্ড প্রকল্পকে আরও কার্যকর করতে এই নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও দাবি করা হয়েছে। অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে গিয়ে উপভোক্তারা নিজেদের রেশন তুলতে পারবেন। রাস্তায় পুরুষদের প্রকাশ্যে প্রস্রাবে জরিমানা, ময়লা ফেলা, থুতু ফেলাতেও নেওয়া হবে ফাইন। চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। 30 মে থেকে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। রাস্তাঘাটে নোংরা ফেললে এবার জরিমানা করবে পুলিশ। তবে নিজেদের শোধরানোর জন্য 3 মাস সময় দিচ্ছে নগর উন্নয়ন দপ্তর। এদিন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যেসব পুরসভায় প্রশাসক বসানো হয়েছে সেখানে স্বচ্ছ অ্যাপ চালু থাকবে। 10টা পুরসভা দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হবে। গোটা রাজ্যে 100 মিটার দূরত্বে বসবে ডাস্টবিন। যদি কেউ ময়লা ফেলেন, কেউ চিপসের প্যাকেট ফেলেন, থুতু ফেলেন, তাহলে হবে জরিমানা। এমনকি রাস্তায় ছেলেরা প্রকাশ্যে প্রস্রাব করলেও জরিমানা করা হবে। সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে ওয়েস্ট ফাইন। আইন না মানলে কড়া পদক্ষেপ করবে রাজ্য। সেই সঙ্গে রাস্তায় পানের পিক, থুথু, প্যাকেট, আবর্জনা ফেললেও জরিমানা করা হবে। প্রত্যেক বাসে থাকবে ওয়েস্ট ব্যাগ, যাতে ফেলতে হবে নোংরা। আগামী 3 মাস পর্যন্ত মানুষকে সচেতন করা হবে এই সম্পর্কে। এছাড়া চালু করা হবে স্বচ্ছ অ্যাপ। আগামী 30 তারিখ থেকে 10টি পৌরসভায় কাজ করবে এই অ্যাপ, যার মাধ্যমে নগরে বা পৌর এলাকায় নিয়ম কানুন সম্পর্কে জানা যাবে। এছাড়া অ্যাপের মাধ্যমে রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি আপলোড করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে গত বুধবারই। ওই দিন রাতেই ওয়েবসাইটের নামও প্রকাশ্যে এনেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার এই বিষয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী। জানালেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডিও অফিস এবং ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিল আপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেন অগ্নিমিত্রা। 8 বেসরকারি স্কুলে সামার ক্যাম্পে জলে ডুবে পড়ুয়ার মৃত্যু, চাঞ্চল্য আসানসোলে। আসানসোলের একটি বেসরকারি স্কুলে মর্মান্তিক ঘটনা। সামার ক্যাম্পে এসে সাঁতার প্রশিক্ষণ চলাকালীন জলে ডুবে মৃত্যু হল 6ষ্ঠ শ্রেণীর এক পড়ুয়ার, যা ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় প্রশিক্ষকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। বেসরকারি স্কুলের অধ্যক্ষ রবি ভিক্টর বলেন, সামার ক্যাম্পে সুইমিং করতে গিয়েছিল ছাত্রটি। সেই সময় গভীর জলে তলিয়ে যায়। 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ছিল সে। এখন গরমের ছুটি পড়ে গিয়েছে। তার মধ্যে স্কুলে সামার ক্যাম্পের আয়োজন করে কর্তৃপক্ষ। তাতে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণীর পড়ুয়া। আজ সকালে স্কুলের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ চলছিল। উপস্থিত ছিলেন প্রশিক্ষক। তার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। জলের মধ্যে তলিয়ে যায় অর্ধেক। উদ্ধার করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর 11-র ওই কিশোরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সামার ক্যাম্পে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন অভিভাবকরা। প্রশিক্ষক উপস্থিত থাকাকালীন কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। একই সাথে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। দুর্নীতি আড়াল করেছেন মমতা, এই দলের পতন দেখেছেন পিসি ভাইপোই। পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের তোলপাড় বঙ্গ রাজনীতি। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতরের ফাটল অন্তর্দ্বন্দ্ব এবার এক নজিরবিহীন রূপ নিল। দলের শোচনীয় পরাজয়ের পর এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন একদা দলের নাম্বার 2 তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং তার রাজনৈতিক কার্যপদ্ধতি দিয়ে সরব হয়ে তৃণমূলের এই প্রবীণ নেতা জানান, অভিষেক দলের চেনা রাজনৈতিক সংস্কৃতি বদলে ফেলার অপচেষ্টা করেছিলেন। পার্থর কথায়, নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি দিয়েছিলেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং অত্যন্ত মানহানিকর। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো দল তাকে সেই সময় থামানোর কোনো চেষ্টা করেনি। এখানেই শেষ নয়। মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর রাজনৈতিক প্রশিক্ষণের ময়দানে পরিণত করেছিলেন। তিনি সাফ জানান, দল কখনো কারোর সিঙ্গেল গ্রুমিং এর জায়গা হতে পারে না। একদিনে কেউ নেতা হতে পারেন না। নেতা হতে গেলে মানুষের বিশ্বাস অর্জন করে লড়াই আন্দোলনের মধ্য দিয়েই উঠে আসতে হয়। সীমান্তে 15 কিলোমিটারের মধ্যে ভেঙে ফেলতে হবে সব বেআইনি নির্মাণ, করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অনুপ্রবেশ রুখতে ফের করা বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাংলায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে ইতিমধ্যে করা অবস্থান নিয়েছে ডাবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনোভাবেই অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। সেই নীতিকেই আরও কঠোর রূপ দিতে এবার সরাসরি মাঠে নামল কেন্দ্রীয় সরকার। সীমান্তবর্তী এলাকায় বেআইনি নির্মাণ রুখতে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, আন্তর্জাতিক সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলিতে এই নির্দেশের কি প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সীমান্তে 15 কিলোমিটারের মধ্যে সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ অমিত শাহের। দেশের সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতে গত কয়েক মাস ধরেই একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র। স্মার্ট বর্ডার প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন অমিত শাহ। এবার সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই সীমান্তবর্তী এলাকাগুলিতে সরেজমিনে পরিদর্শন
পরিদর্শন শুরু করেছেন তিনি। মোট 4টি সীমান্তবর্তী রাজ্যে সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 15 জুন পশ্চিমবঙ্গেও আসার কথা রয়েছে। তার আগে বুধবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরে সেখানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক, বিএসএফ কর্তারা এবং সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার। বিকানের, জয়সলমের, বারমের, শ্রীগঙ্গানগর ও ফলোদির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন শাহ। ক্যান্সার থেকে ওপেন হার্ট সার্জারি, স্বাস্থ্যসাথীতে যে চিকিৎসা পেতেন না সেটাও পাবেন আয়ুষ্মান ভারতে। আয়ুষ্মান ভারত প্রকল্প 2 স্বাস্থ্য প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার পরিষেবা পাওয়া যায় নিখরচায়। তাহলে এই 2 স্কিমের পার্থক্যটা ঠিক কোথায়? স্বাস্থ্যসাথী ভালো, তবে আয়ুষ্মান ভারত আরও ভালো। স্বাস্থ্যসাথীর থেকে আয়ুষ্মান ভারত কোন কোন দিক থেকে ভালো এর ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসাথীতে যেখানে চিকিৎসা পেতে সময় লাগতো সেখানে আয়ুষ্মান ভারতে কার্ড চালু হওয়ার মুহূর্ত থেকেই পরিষেবা পাওয়া যাবে। স্বাস্থ্যসাথীতে শুধুমাত্র রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা পাওয়া যেত, আয়ুষ্মান ভারতে দেশ জুড়ে চিকিৎসা পাওয়া যাবে। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে শুধু জটিল রোগের চিকিৎসা নিখরচায় পাওয়া যাবে তাই নয়, এই স্বাস্থ্য স্কিমে হাসপাতালে ভর্তি হওয়ার 10 দিন আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 90 দিন পর্যন্ত নিখরচায় সমস্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। এর মধ্যে অ্যাম্বুলেন্স, ফিজিওথেরাপিও অন্তর্ভুক্ত, অর্থাৎ হাসপাতালে যাওয়া আসার জন্য অ্যাম্বুলেন্সের খরচ পাওয়া যাবে, তেমনি আবার ফিজিওথেরাপি করার খরচও পাওয়া যাবে আয়ুষ্মান ভারত কার্ডে। আবার এই কার্ডে নিখরচায় পাওয়া যাবে ওষুধও। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসাথীতে অ্যাপেন্ডিক্স, গলব্লাডারের স্টোনের চিকিৎসা পাওয়া যেত না, ছানির অস্ত্রোপচারও হয় না, প্রসূতি মায়ের চিকিৎসা পাওয়া যেত না, হাঁটু রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যেত না, হার্নিয়ার চিকিৎসা পাওয়া যেত না, হাইড্রোসেলের চিকিৎসা কভারেজ পাওয়া যেত না, কিন্তু এগুলি বেশি দরকার। তাহলে স্বাস্থ্যসাথীতে কি কি চিকিৎসা পাওয়া যেত? স্বাস্থ্যসাথীতে নিখরচায় বসানো যেত হার্টের স্টেন্ট। এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম রাজনীতি ছিল বলেই দাবি ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। তার বক্তব্য, স্টেন্ট বসানোর মতো চিকিৎসার কথা কেউ জীবনে ভুলবে না, কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেখানেই আয়ুষ্মান ভারতে সব চিকিৎসা পাওয়া যাবে। শুধু চিকিৎসা নয়, হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচও দেওয়া হয় আয়ুষ্মান ভারতে। নন ইন্টেন্সিভ ও ইন্টেন্সিভ কেয়ার সার্ভিসও পাওয়া যায় এই স্কিমে। এছাড়া ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ পাওয়া যায় আয়ুষ্মান ভারতে। মেডিকেল ইমপ্ল্যান্টের খরচও পাওয়া যায়। আয়ুষ্মান ভারতে সরকারি রেট ধার্য করা, তাই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনো সমস্যা হবে না। দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। আগামী 48 ঘন্টা কোন কোন জেলায় কমলা সতর্কতা? তীব্র গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে এই স্বস্তি একা আসছে না, সাথে নিয়ে আসছে ঝড় বৃষ্টির বড় দুর্যোগ। উড়িষ্যার উপর তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়ে যাবে। আজ সবচেয়ে বেশি দুর্যোগের মুখে পড়তে চলেছে পূর্ব বর্ধমান জেলা, যেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে এবং সেই সাথে ধেয়ে আসবে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত। কলকাতা ও দক্ষিণের বাকি জেলাগুলিতেও ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এই একই পরিস্থিতি বজায় থাকবে আগামীকাল শুক্রবার। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও 70 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও দার্জিলিং, মালদহ এবং 2 দিনাজপুরে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।